সাথে আর কথা হয়েছিল তো? তোকে না বললাম বুড়ির সাথে কথা বলতে? বুড়ির সাথে তো প্রতিদিনই কথা হয় আমার, কিন্তু বুড়ি কোনোভাবেই আমার কথা মানতে রাজি হয় না। তাহলে বুড়ির শেষ কথা কি? বুড়ির শেষ কথা হলো সে তার ভিটে মাটি কোনোভাবেই ছাড়বে না। তুই বলিসনি বুড়িকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিবি? বলেছি তো বাবু, তবে বুড়ি সেটা মানতে নারাজ। সে তার নিজের বাড়িতেই থাকবে। এইটাই যদি বুড়ির শেষ কথা হয়, তবে সেটা বুড়ির জন্য কোনোভাবেই ভালো হবে না, কোনোভাবেই না। এ শোনে কার কথা? বুড়ি আপনাকে কোনো পাত্তাই দেয় না বাবু, কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, তাহলে তুই কালকে আরো একবার বুড়ির সাথে কথা বলে দেখ। ভালোভাবে বোঝাবি, যদি না বোঝে তার পরেরটা আমি দেখে নেব। আমি বুঝি না, অতটুকু ভাঙা বাড়ি দিয়ে বুড়ি করবেটা কি? যেই বর্ষা এসেছে তাতে ওর ঘর ভেঙে পড়লো বলে। আমার কথায় রাজি না হলে ওই ঘর বর্ষা আসার আগেই আমি জ্বালিয়ে দেব। আমাকে তো চেনে না। এত কষ্ট না করে আপনি না হয় সেটাই করুন বাবু, ভালো হবে। না 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 না, হুট করে তো আর তেমনটা করা যায় না। সবকিছুর জন্য একটা পরিকল্পনা দরকার। ঠিক আছে, তাহলে আমি কালকে একবার বুড়ির সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তবে কালকে নয়, তুই আজকেই যা। আজকে গিয়ে বুড়ির সাথে কথা বলে আয়, যা যা। হ্যাঁ, ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কি বলবো গো দুঃখের কথা, এই জীবনে দুঃখ ছাড়া তো আর কিছুই দেখতে পেলাম না। তোমার একার জীবনে এত দুঃখ কিসের বুড়িমা? আমরা তো আছি তোমার সাথে। তোমরা থাকলে তো আর হবে না। ওই দেবাশিস বাবু আমার ঘর বাড়ি সব কেড়ে নিতে চাইছে। সে কি? কেন? দেবাশিস বাবু তোমার ঘর বাড়ি কেন কেড়ে নিতে চাইবে? আমার বাড়ির জায়গায় পুকুর করে সে নাকি মাছ চাষ করবে। তুমি বলো না, আমার বাড়ি আমি কেন দেব? আমারও তো সেটাই কথা। দেবাশিস বাবুর কি জায়গা জমির অভাব যে তোমার বাড়ি কেড়ে নিতে হবে? ও তো একটা আস্ত বদমাস। বদমাসি না করলে তো ওর পেটের ভাতই হজম হয় না। তুমি তা ঠিক বলেছ। বেটাকে যে কে মোড়ল বানিয়েছে কে জানে। এখন এইসব বলে আর কি হবে? সমস্ত ক্ষমতাই তো দেবাশিস বাবুর হাতে। তুমি চিন্তা করো না তো বুড়িমা, এসব নিয়ে বললাম তো, কোনো চিন্তাই করো না, আমরা আছি তো। তোমরা থাকলেই তো আর হবে না। ওই বাড়ি আমি কোনোভাবেই আটকে রাখতে পারবো না। আটকে রাখতে পারবে না কেন? আমাদের বাড়ি আমরা কোনোভাবেই ছাড়বো না। তোমার সাথে বাবলু কথা বলতে আসলে আমাকে খবর দেবে, কেমন? বাবলু তো প্রতিদিনই আমার বাড়ি আসে, আমায় এসে সে হুমকি দিয়ে যায়। তুমি ভয় পেও না, সোজা আমাদের বাড়ি চলে আসবে। বাকিটা না হয় আমরাই দেখে নেব। বাবলু আসলেই তো আমি ভয়ে কাঁপি, না জানি কোন অঘটন না ঘটে যায়। কোনো চিন্তা করতে হবে না, বাবলুর সাথে আমি কথা বলে নেব। যদি দেবাশিস বাবুর সাথে কথা বলতে হয় আমি তাও বলবো। তোমরা আছো বলেই তো আমি ভরসা করি, তাহলে কবেই ভিটে মাটি কেড়ে নিয়ে নিত। ভিটে মাটি কেড়ে নেওয়া কি এত সহজ ব্যাপার? এই সিধু থাকতে তোমার এমন সর্বনাশ আমি কখনোই হতে দেব না, কখনোই না। ঠিক আছে রে, তাহলে এখন আমি বাড়ি যাই। মনে হচ্ছে বৃষ্টি খুব জোরে নামবে। কি হলো কি বাবলু? তুমি এই বিকাল বেলা বুড়ির বাড়িতে কেন বলো তো? বুড়ির বাড়িতে এসেছি, তা তোমার কি? তোমার বাড়িতে তো আসিনি, তোমাকে বলবো কেন? আবারও এসেছে আমার বাড়ি কেড়ে নেবার কথা বলতে। তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? তোমরা
তোমরা কি বুঝতে পারছো না? বুড়িমার বাড়ি যদি কেড়ে নেওয়া হয় তাহলে উনি কোথায় থাকবে? তোমাকে বিচার দেওয়া হয়ে গেছে। আমরা তো বলেছি বুড়ির থাকার ব্যবস্থা আমরা করে দেব। কেন? আমার নিজের বাড়ি থাকতে আমি অন্যের বাড়ি কেন আশ্রয় নেব? আমি আমার বাড়ি কোনোভাবেই ছাড়বো না। শুনলে তো, এবার এখান থেকে চলে যাও। দেবাশিস বাবুকে গিয়ে বলে দাও এসব কথা। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, আমি বুড়ির সাথে কথা বলতে এসেছি। বুড়ি যা বলেছে তা তো শুনেছো, এখন চলে যাও বলছি। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোকে এতক্ষণ ভালোভাবে বলেছি, তোর কানে যায়নি। তুই এখান থেকে যাবি নাকি তোকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবো। তুমি আমাকে মারবে আর আমি কি বসে বসে দেখবো নাকি? মার খাওয়ার খুব শখ তাই না? তাহলে আয়, আয় তাহলে। আরে থাম থাম, কি করছিস তোরা? এসব এখানে, এসব মারপিট করিস না রে। আজকে বুড়িমা বললো বলে তুই বেঁচে গেলি, তাহলে আজকেই তোর শেষ দিন হতো ব্যাটটা। আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিস, এবার বুঝবি মজা। দেবাশিস বাবুকে গিয়ে আমি এক্ষুনি সব বলছি। ব্যাটটা, তুই আমার গায়ে হাত দিয়েছিস। যা যা যা, তোর দেবাশিস বাপকে এখনই নিয়ে আয়, যা। দেখি তোর বাপ কি বলে, যা। কিরে, তোর এই অবস্থা হলো কিভাবে? কোথাও কি পড়ে গিয়েছিলি নাকি? কি বলছেন এসব? আমি কি অন্ধ নাকি যে পড়ে যাব? আহা, রাগ করছিস কেন রে? আচ্ছা, কি হয়েছে সেটা বল তুই আমাকে। আপনার কাজ করতে গিয়ে আমার আজকে এই দশা হয়েছে। তুই তো বুড়ির বাড়িতে গিয়েছিলি, বুড়ি তোর এই অবস্থা করেছে নাকি? বুড়ি বুড়ি কিভাবে করবে? বুড়ি না করলেও বুড়ির দোসরের অভাব আছে নাকি? তোকে কে মেরেছে সেটা আমাকে বল, তারপর বাকিটা দেখছি। কে মেরেছে সেটা বড় কথা নয়, এই ভিটে মাটি আজকালকের মধ্যেই আপনার হাতে নিতে হবে, এটাই বড় কথা। বুড়ি রাজি হয়নি তাই তো? একদমই না, বুড়ি রাজি হয়নি, আবার সিধুকে দিয়ে আমাকে মেরেছে। তাহলে বুড়িকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, ওকে মেরে তারপর ওই ভিটে মাটি আমি আয়ত্ত করব। হা 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 হা। ঠিক আছে বাবু, আপনি যখন একবার সিদ্ধান্ত দিয়েছেন আমি নিজ দায়িত্বে এটা পালন করব বাবু। আর ওই সিধুর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলেছে, ওই সিধুকেও আমি মজা বোঝাবো, বুঝলি? ওই বুড়িকে মারার পর বুড়িকে মারার দায় সিধুর ঘাড়ে তুলে দেবেন, তারপর ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন, কেমন? হ্যাঁ রে, আমিও ভাবছি সেটাই করি। আমাদেরকে অপমান, আমাদের গ্রামে থেকেই আমাদেরকে অপমান। আবার আপনার নাম নিয়ে গালাগাল করেছে আমাকে। দাঁড়া দাঁড়া, সময় আমারও আসবে। আগামীকালকেই বুড়ির বাড়িতে তুই আগুন লাগিয়ে দিবি, বুড়ি যেন কোনোভাবে বাইরে বের হতে না পারে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি বুড়ি বাইরে থাকলেও বুড়ির গায়ে আগুন দিয়ে হলেও আমি বুড়িকে মারবই মারবো। আবার দেখিস কেউ যেন দেখে না ফেলে, তাহলে আমাদের পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। কেউ দেখবে না বাবু, কেউ দেখবে না। এ কি, আগুন জ্বলছে না কেন? আগুন না জ্বললে বুড়িকে কিভাবে মারবো? বৃষ্টির কারণে আগুন জ্বালাতে পারছি না, আমাকে অন্য পথ দেখতে হবে, অন্য পথ।
এ কি বাবলু, তুমি আমার ঘরের ভেতরে কি করছো? আমি তোকে শেষ দেখা দেখতে এসেছি রে, শেষ দেখা। আর তো তোকে কোনোদিন দেখতে পাবো না, তাই। মানে এসবের মানে কি? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি এখনো বুঝতে পারছিস না? আমি তোকে পরপারে পাঠাতে এসেছি রে, পরপারে। আমায় মেরো না, দয়া করে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমায় মেরো না। তোকে তো মারতেই হবে। আমাকে যে অপমান তুই করেছিস তার প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ। আমি আমার ভিটে মাটি সব তোমাদের দিয়ে দেবো, তাও আমায় মেরো না, ছেড়ে দাও। যখন ভালোভাবে বলেছিলাম তখন তো শুনিসনি। এখন তোকেও মারবো, তোর ভিটে মাটিও নেব আমি। আমার সাথে তোমাদের বিরোধেই ভিটে মাটি নেই। আমি তো বলছি এই ভিটে মাটি তোমাদের দিয়ে দেবো। এত অপমান সহ্য করে এত সহজে তো ভিটে মাটি আমি নেব না। আমি তোকে হত্যা করে তারপরেই নেব রে। আমার সাথে এমন অন্যায় করিস না রে, ভগবানও সহ্য করবে না। আমার অপমানও আমি সহ্য করব না, তাই তোকে মরতেই হবে বুড়ি, তোকে মরতেই হবে। বাবলু এই ঝড় বৃষ্টির মধ্যে বুড়ির বাড়িতে কি করছে? ঘন ঘনই দেখছি বুড়ির বাড়িতে আসছে, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না। আচ্ছা, আগে শহরে যাই, এসে ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে ভিড় করছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জানেন না? এখন না জানার ভং ধরে আছেন, তাই না? আজব তো, আমি আবার কি জানবো? কি বলছো, কি বলছো তোমরা আবোল তাবোল? আপনি বুড়িমাকে মেরেছেন? পাগল নাকি? আমি মারবো? আমি তো আজকে সারাদিন বাড়ি থেকেই বের হইনি, আমি মারবো কি করে? আপনি বের না হলেও আপনার চেলা ঠিকই বের হয়েছিল। এই, তুই আমাকে অপমান করছিস, তাও ওই দেবাশিস বাবুর সামনে, বেটা। তোর মতো খুনির আবার মান অপমান বোধ আছে নাকি? খুন করেছিস, তোকে কি মাথায় তুলে নাচবো নাকি? আমি খুন করেছি? খুন করেছিস বেটা তুই? তুই একটা খুনি। আমি খুন করেছি? আমি বুড়িমাকে কেন খুন করব? তোরাই তো খুন করেছিস ভিটে মাটির জন্য। আমি নিজের চোখে দেখেছি তুই বুড়িমাকে খুন করে তার বাড়ি থেকে বের হচ্ছিস। আমি নিজের চোখে দেখেছি সেটা। একদম উল্টা পাল্টা কোনো কথা বলবি না, আমি এমন কোনো কাজ করিনি। চোর কখনো চুরি করে স্বীকার করে না সে যে চুরি করেছে। সাক্ষী যখন পেয়েছি, তাহলে অবশ্যই খুন তুই করেছিস, খুন তুই করেছিস। আপনারা এমন আবোল তাবোল কথা কেন বলছেন? একে তো বুড়িমাকে খুন করেছেন, আবার দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। দোষ চাপাতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। আর বুড়িকে খুন করার অপরাধে তোমরা এই গ্রাম থেকে বিতাড়িত হবে, একদমই চলে যাবে এই গ্রাম থেকে। আমাদের উপর মিথ্যের দোষ চাপিয়ে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করতে চাইছেন আপনি? আমরা এই গ্রাম কোনোভাবেই ছাড়বো না। গ্রাম না ছাড়লে গ্রামের সবার হাতে মার খেয়ে মরতে হবে তোদের। আপনি গ্রামের মোড়ল বলে যা খুশি তাই করছেন। আমাদের উপর যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। যাও যাও, এখান থেকে চলে যাও তো। আজকে বিকেলের মধ্যেই এই গ্রাম থেকে চলে যাবে, বলে দিলাম। আরে
দেবেন দাদা, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? আরে আমি তো একটু কাজে শহরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন বলছো কি হয়েছে? গ্রামে ঝড় বয়ে গেল, আর তুমি কিনা কিছুই জানতে পারলে না? কই, না তো, আমি তো কিছুই জানতে পারলাম না। কি হয়েছে? বুড়িমা খুন হয়েছে। বুড়িমাকে কেউ ঘরের ভেতর খুন করে রেখে গেছে। কি সব বলছিস? এটা কিভাবে সম্ভব? এই দুদিনের মধ্যে বুড়িমা খুন হয়ে গেল? হ্যাঁ, সবাই ধারণা করছিল হয়তো দেবাশিস বাবুই তাকে খুন করেছে, কিন্তু পরে দেবাশিস বাবু প্রমাণ করলো সিধু দাদা খুন করেছে। এটা মিথ্যা কথা। সিধু দাদা এমনটা করতে পারে না। কিন্তু বুড়ি খুন হয়েছে কবে সেটা একবার যদি বলতে। এই তো গতকাল যখন ঝুম বৃষ্টি হয়েছিল তখন। আর আমরা তো সঠিক সময় জানি না। দুপুরে মিথিলা বৌদি বুড়িকে মৃত অবস্থায় পেয়েছে। তাহলে তো এটা সিধু দাদা করেনি, কারণ সকালে আমি নিজের চোখে দেখেছি বাবলুকে বুড়ির বাড়ি থেকে বের হতে। আমি নিজের চোখে দেখেছি। কি বলছোটা কি? সত্যি বলছো তুমি? একদম সত্য বলছি। আমি যখন শহরের দিকে যাচ্ছিলাম তখন দেখেছি। তাহলে তো সিধু দাদা কোনটা করেনি। এই প্রমাণটা আগে পেলে সিধু দাদাকে গ্রামটা ছাড়তে হতো না। আমি যেভাবেই হোক সিধু দাদাকে গ্রামে ফিরিয়ে আনবই। তাহলে গ্রামের সবাইকে নিয়ে চলো এখন দেবাশিস বাবুর বাড়ি। হ্যাঁ, এখনই যেতে হবে। গ্রামের সবাইকে বলতে হবে সত্যিটা। তারপর দেবাশিস বাবুকে তার পাপের শাস্তি দিতেই হবে। চিন্তা করিস না, এই দেবেনকে ফাঁসানো এতটা সহজ নয়। চল চল চল, তাড়াতাড়ি চল। কোথায় দেবাশিস বাবু? আপনি কোথায়? বেরিয়ে আসুন ঘর থেকে। আর কত লুকিয়ে থাকবেন? বেরিয়ে আসুন। কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? গ্রামের মোড়ল হয়েছেন, এই বলে আপনি যা খুশি তাই করবেন নাকি? তুমি আবার এত চ্যাদ দেখাচ্ছ কেন হে বাপু? তোমার আবার কি ক্ষতি করলাম? আপনি তো আমার ক্ষতি করেননি, করেছেন গ্রামবাসীর সবার। কি বলছো তুমি? একবার ভেবে বলছো কি এটা? আমি ভেবেই বলছি। গতকাল বৃষ্টির দিনে আমি নিজে বাবলুকে দেখেছি বুড়িকে খুন করে বাড়ি থেকে বের হতে। আরে না 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 না, এসব মিথ্যা কথা। আমি তো বুড়ির বাড়িতেই যাইনি। চুপ মিথ্যুক, চুপ। আমি নিজের চোখে তোকে দেখেছি, আর তুই ঘন ঘন বুড়ির বাড়িতেই যেতি। না 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 দেবাশিস বাবু, ও মিথ্যা বলছে। আমি এমন কিছুই করিনি। আর কত মিথ্যা কথা বলবেন? আগেরবার সাক্ষী পেয়েছিলেন বলে সিধু দাদাকে গ্রাম থেকে বিতাড়িত করবেন, কিন্তু এখন এখন আমরাও সাক্ষী পেয়ে গেছি। তোমরা বললেই হবে নাকি? আপনি বললে যখন হবে তখন আমরা বললেও হবে। আপনি এখন এই গ্রাম থেকে বের হবেন, নাকি গ্রামের সবাই মিলে আপনাকে মেরে গ্রাম থেকে বের করে দেব আমরা? যা করার তাড়াতাড়ি করুন দেবাশিস বাবু। আমরা আবার সিধু দাদার বৌদিকে ফিরিয়ে আনবো। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর যাবও না। তাহলে আর দেরি কেন? এই, সবাই মিলে এই খুনিটাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। এই, একদম নয়। আমার গায়ে কেউ হাত দিলে ভালো হবে না, ভালো হবে না বলে দিলাম। বাবু, আপনি কিছু বলুন না। ওরা তো আমাদেরকে মারতে আসছে বাবু। একটা মারও যেন মাটিতে না পড়ে। মেরে মেরে ওদের এই গ্রাম থেকে বের করে দাও সবাই। গ্রাম থেকে বের করে দাও বেটাদের। এখন সিধু দাদা আর বৌদিকে কোথায় পাই বলো তো? তারা কোথায় গেছে আমরা তো কিছুই জানি না। আমারও তো সেই একই চিন্তা। দুজনকে আমরা কোথায় খুঁজবো? আমার মনে হয় পাশের যে কোনো একটা গ্রামেই থাকবে। কিন্তু কোন গ্রামে আছে সেটা তো জানি না। খুঁজতে আমাদের একটু অসুবিধা হবে। তা নিয়ে তুমি চিন্তা করো না।
গ্রামের সবাই মিলে অবশ্যই খুঁজে বার করব। আমি ভাবছি এবার অন্য কথা। গ্রামের মোড়লকে যেহেতু বের করে দিয়েছি, সেহেতু সিধু দাদাকে মোড়ল বানালে কেমন হয়? তেমন মন্দ হয় না। সিধু দাদার আজকের পরিণতি হয়েছে মানুষের সেবা করার জন্যে। ঠিক বলেছিস, একটা মোড়লের এর থেকে ভালো বৈশিষ্ট্য আর হতেই পারে না। তাহলে গ্রামের সবাইকে খবর দিই সিধু দাদাকে খুঁজে বার করার জন্যে। অবশ্যই। তবে আমার মনে হচ্ছে আরেকটা কথা, এত অপমান সহ্য করার পর সিধু দাদা আবার এই গ্রামে ফিরে আসবে তো? আসবে? অবশ্যই আসবে। এই গ্রাম সিধু দাদার, আর এখানে দেবাশিস বাবু এখন নেই, সবটা প্রমাণ হয়ে গেছে। দেবাশিস বাবুকে যদি আগেই আমরা এই শাস্তি দিতাম, তাহলে হয়তো বুড়িমাকে মরতে হতো না। ঠিক বলেছ তুমি, এই কাজটা আগেই করা উচিত ছিল। যাক, যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন আমরা দাদাকে খোঁজ শুরু করি। একটা বৃষ্টির দিন কেমন সবকিছু পরিবর্তন করে দিল। ভাগ্যিস তুমি দেখেছিলে, তাহলে দাদাকে আর কখনোই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি কি দাদা, কেউ একজন তোমার ঘাড়ে দোষ চাপালো আর তুমি সেটা মাথায় নিয়ে গ্রাম থেকে চলে গেলে? কি করব বল, বুড়িমাকে আমি মেরেছি, সেটা শুনলেই তো মনটা কেমন কেমন করে রে। তাই বলে নিজের ঘর বাড়ি গ্রামের মানুষ সবাইকে ছেড়ে চলে যাবে তুমি? গ্রামের মোড়লের আদেশ পালন তো করতেই হবে। আচ্ছা, তোরা যে আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিস, দেবাশিস বাবু কিছু বলবে না? দেবাশিস বাবু গ্রামে থাকলে তো বলবে। দেবাশিস বাবুকে আমরা উত্তম মধ্যম দিয়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছি। কি বলছিস? এসব করার কি দরকার ছিল রে? বেশি ভালো মানুষই করো না তো। এটা আগেই করা উচিত ছিল। আগে করলে হয়তো বুড়িমা বেঁচে থাকতো। হ্যাঁ, বুড়িমার জন্য বড্ড খারাপ লাগছে। অনেক ভালো ছিল উনি। আচ্ছা শোনো, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি এবার গ্রামের মোড়ল হবে। আমি? আরে না না, কখনোই না। আমি এই গ্রামের মোড়ল হতে পারবো না রে, কখনোই না। কেন পারবে না দাদা? তুমি এই গ্রামের সবার সুখ দুঃখে পাশে থাকো, এটাই তো একজন মোড়লের বৈশিষ্ট্য হওয়া দরকার। আরে না না, আমি এত বড় দায়িত্ব নিতেই পারবো না রে। তোরা অযথা আমাকে জোর করিস না, যা তো। অযথা নয়, গ্রামের সবাই চায় তুমি গ্রামের মোড়ল হও, আর সেটাই হবে। সবাই যখন এত করে বলছে, তাহলে তুমি আর না করো না। তাছাড়া তুমি তো চাও গ্রামের সবাইকে সাহায্য করতে। তুমি ছাড়া এই গ্রাম আর কেউ ভালোভাবে রাখতে পারবে না গো দাদা। বুড়ি মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে আমি গ্রামের মোড়ল হব, এটা কখনোই সম্ভব নয়, কখনোই না। বুড়ি মায়ের মতোই গ্রামের আর কাউকেই যেন মৃত্যুবরণ করতে না হয়, সেজন্যই তুমি মোড়ল হবে, বুঝলে? আহ, আর না করো না তো, এবার রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। তবে আমি আগে যেমনটা ছিলাম ঠিক তেমনই থাকবো। আমার এই ভাঙা বাড়িতে ঠিক তেমন ভাবেই আমি থাকতে চাই। হ্যাঁ, আমরা তাতেই রাজি। একটা বৃষ্টির দিন সবকিছু কেমন পরিবর্তন করে দিল। তবে এই পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়েছে। এক গ্রামে ছিল এক হতদরিদ্র পরিবার। তারা ছিল খুবই দরিদ্র, তবে তাদের মধ্যে একজন ছিল অদম্য আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের চেতনা। সে পরিবারে একজন জেলে, তার নাম মুন্নু। সে তার বৃদ্ধা মা, স্ত্রী এবং ছোট্ট এক মেয়ে রিনাকে নিয়ে বসবাস করত। গ্রামের পুকুরে জাল দিয়ে মাছ ধরে একমাত্র উপার্জন করত। তাদের পরিবারের প্রত্যেকের মনেই ভালোবাসা ও সৎ মনোভাব ছিল অটুট। মা, ও মা, কতদিন ধরে তুমি বিছানা ছেড়ে তেমন উঠছো না কেন মা? তোমাকে আগের মতো তেমন প্রাণোজ্জ্বল দেখতে পাচ্ছি না কেন? কেন বাবা, তুমি জানো না দাদির শরীর তো ভালো নেই। দাদি তো খুব অসুখ করেছে। তোমায় মা কতবার করে বলেছিল না দাদিকে ওষুধ এনে দিতে, কিন্তু তুমি তো একদিনও ওষুধ আনতে না বাবা।
দেখেছিস তো মা, আমি তো সব কথাই ভুলে গিয়েছি। ঠিক আছে, আজই আমি তোর দিদার জন্য ওষুধ নিয়ে আসবো। না রে বাবা, তোকে শুধু শুধু আমার জন্য ওষুধ আনতে হবে না। আর আমার এখন বয়স হচ্ছে, এখন যতদিন যাবে শরীরটা এভাবে আস্তে আস্তে ততই খারাপ করবে। তুই কদিন আর ওষুধ খাইয়ে আমায় সুস্থ রাখতে পারবি? এটা যে বয়সের দোষ। আর তাছাড়া অভাবের সংসারে শুধু শুধু ওষুধ কিনে পয়সা অপচয় করতে হবে না। রোজ রোজ এই আট পয়সা ছোট ছোট মাছ এসব রান্না করতে আর ভাল লাগে না। মাঝে মধ্যে তো বড় মাছ খেতে হয় নাকি? শ্যামলী, আমরা কবে বড় মাছ খেতে পেরেছি বলতো? এই যে নদীতে সারাদিন জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে থাকি, যাও বা বড় মাছ পাই, সেগুলোকেও তো বিক্রি করে দিতে হয়। অভাবের সংসারে এই চুনোপুটিগুলো জোটে, এটাই তো অনেক। তবুও তো মন তো আর সবসময় অভাব বুঝবে না। মেয়েটা তো আমার ছোট মাছের কাটা বেশি খেতে পারে না। মেয়েটা সবসময় ভাবে বাবা যখন একজন জেলে তবে সে প্রায় বড় মাছ খেতে পারবে, কিন্তু সে তো জানে না তার বাবা একজন অভাগা জেলে, যে কোনোদিনও বাড়ির জন্য বড় মাছ আনতে পারবে না। সব বড় মাছ বিক্রি করে বাড়িতে আট পয়সা চুনোপুটি মাছ নিয়ে আসে। শ্যামলী, একবার ভাবো গুণী জ্ঞানীরা কি বলে গেছে, জেলেরা মাছ খায় না। এই কথা তো আর এমনি এমনি বলেনি তারা। এমনই আমাদের জীবন, একটা বড় মাছ ধরলে তা বিক্রি করে দিতে হয়, নিজেদের জন্য কিছু রাখার উপায়ও নেই। যদি একদিন বড় মাছটি নিজেদের জন্য বাড়িতে নিয়ে আসি, হয়তো সেদিন আর চাল ডাল হবে না। আর এটাই আমাদের জীবনের চিরন্তন সত্য, জানো তো তুমি। আরে আমার জালটা এত ভারী লাগছে কেন? জালটা মনে হচ্ছে টেনে তুলতেই পারছি না। মনে হচ্ছে বড় একটা মাছ বেঁধেছে আজকে জালে। যাক, আমার বউয়ের মনের আশা আজ পূরণ করতে পারবো। ছোট মাছগুলোকে বাজারে বিক্রি করে বড় মাছটা বাড়িতে নিয়ে যাব। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! মাছটা আমার কাছে এসে ধরা দিয়ে আবার নদীর পানিতে চলে গেল। সব হয়েছে এই ছেঁড়া জালটির জন্য। ইচ্ছে করে ছেঁড়া জালটিকে এই নদীতে ফেলে দেই, কিন্তু না, এটা দিয়েই যে আমার পেট চলে। এর সাথে এমনটা আমি করতে পারি না। তাহলে এখন আর কি করব? কিছু চুনোপুটি মাছগুলো নিয়েই বাজারে বিক্রি করে আসি। এগুলো বাজারে নিয়ে গেলে এমনিতেই বউ রাগ করবে। আর তাছাড়া এগুলো বিক্রি করে তবেই তো চাল ডাল নিতে হবে বাড়িতে। কে মন্য, আজকেও তেমন বেশি কিছু পেলে না? এই অল্প কটা মাছ নিয়ে এসেছো বাজারে। না পেলে কি করব বলো দাদা? তুমি কি সত্যি রোজ এই অল্প কটা মাছ ধরতে পাও? আমরা তো ভেবেছি তুমি হয়তো যা মাছ ধরতে পারো তার বেশিরভাগটাই নিজের বাড়িতে নিজের জন্য রেখে আসো। তাই হয়তো এই অল্প কয়টা মাছ নিয়ে আসতে দেখা যায় তোমাকে। কি যে বলো না তোমরা! আমার বাড়িতে আবার মাছ খাওয়া! জেলে হয়েও নিজের বাড়িতে মাছ নিতে পারি না বলে বউয়ের সাথে প্রায়ই ঝগড়া বেঁধে যায়। এদিকে আমার ওই পুরনো ছেঁড়া জালটা দিয়ে যা মাছ পাই সবই বাজারে এনে বিক্রি করে দিতে হয়। কিছুই তো নিজের জন্য রাখতে পারি না। তোমারও তো একটা মাইয়া রইছে, বৃদ্ধা মা বউ সবাই আছে, কিছু মাছ তো নিজে গলিগেও রাখতে হয়, তাই না? জানি ভাই, জানি। যেটা ধরি সেটা অন্যদের কাছে বিক্রি করতে হয় চাল ডালের জোগাড়ের জন্য। এখন তোমরাই বলো, চাল ডাল না কিনে শুধু মাছ খেলে কি আর পেট ভরবে? আজও বড় মাছের দেখা মিলল না, তাই তো? আমি জানি তুমি আমার ওপর আজও রাগ করবে, কিন্তু আমার যে কিছুই করার নেই। বাবা, তুমি নাকি আজ আমাদের জন্য বড় মাছ নিয়ে আসবে? মা তো বললো আজ রাতে নাকি আমরা বড় মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তাহলে বড় মাছ কোথায় বাবা? তোর বাবা তো আমাদের জন্য কোনো দিনও বড় মাছ আনতে পারবে না রে মা। চল ঘরে চল, পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বি চল। জীবনে বড় সুখ আর বড় মাছ আমাদের জন্য নয়। আমরা ছোট্ট মানুষ, ছোট্ট সুখের মধ্যেই বাঁচি। আর দুঃখ, সেটার কোনো কমতি নেই। নদী যেমন বড় হয় তেমনি আমাদের কষ্টও বড় হয়।
আহ, রোজই তো আমার জালে ভালো মাছ ওঠে, কিন্তু একটাও তো রাখতে পারি না। সবই তো ওই ছেঁড়া অংশ দিয়ে বেরিয়ে যায়, আমার হাত ফসকে। মুন্নু, আরে ও মুন্নু, তোমার নৌকা পারে ভেরাও, তোমার সাথে আমার কথা আছে, শিগগির এদিকে এসো। এ কি, ওটা জমিদার মশাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। জমিদার মশাই আমাকে এত তড়িঘড়ি করে ডাকছে কেন? কি হলো আবার? দেখি তো গিয়ে। আগে জমিদার মশাই, আমায় ডাকছিলেন কেন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তুই এখানে কি করছিস মুন্নু? এই নদীর জল তো আমার জমির অংশ, আর তুই এখানে মাছ ধরছিস? জমিদার মশাই, আমি তো কিছুই জানতাম না। আমি তো জানি এই নদী আমাদের গায়ের সকলের, আর এই নদীতে থাকা মাছ তো এখানে কেউ চাষও করে না। নদীর মাছ আর নদী এগুলো তো কারো নিজস্ব হয় না, এটাই তো জানতাম আমি। তাই এখানে বিনা অনুমতিতে সবাই আমরা মাছ ধরি। আমি কেবল খাওয়ার জন্য কিছু মাছ ধরছি, আর কিছু পয়সা উপার্জনের জন্য। তাই তো এখানে মাছ ধরতে এসেছি জমিদার মশাই। পয়সার বিনিময়ে? তবে রে, আমার নদীর মাছ বিক্রি করে তোদের পয়সা উপার্জন করা আমি বের করছি। জমিদার মশাই, আপনি দয়া করে এই গরিবের পেটে লাথি দিবেন না। আপনার কাছে তো অনেক জমি, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না জমিদার মশাই। আর তাছাড়া এই নদীতে আমি একা মাছ ধরছি না তো, আর অনেকেই মাছ ধরছে। অন্য যারা মাছ ধরে তারা আমার অনুমতি নিয়েই ধরে। তুই কবে আমার কাছে অনুমতি নিয়েছিস? এ বিষয়ে তো আমার কিছুই জানা ছিল না জমিদার মশাই। আজ যখন জানতে পারলাম, তখন আজই আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। আপনি দয়া করে আমায় অনুমতি দিন। আপনি আমার এখান থেকে মাছ ধরতে বাধা দেবেন না, তাহলে যে না খেয়ে মরতে হবে আমার পুরো পরিবারকে। আমি হলাম এ গায়ের জমিদার। আমি যদি তোর মতো লোকদের সাহায্য না করি তবে আমার ইজ্জত থাকে কোথায়? আমি তোকে সাহায্য করব এই নদীতে মাছ ধরতে, তবে এর বিনিময়ে আমাকেও যে কিছু দিতে হবে। বলুন, বলুন কি করতে হবে আমাকে? আমি কি করলে আপনি আমাকে মাছ ধরতে বাধা দেবেন না? বলুন বলুন। আমার এই নদীতে যদি তুই মাছ ধরিস তবে সেখান থেকে আমাকেও কিছু অংশ দিতে হবে। না না, আমি তোর কাছ থেকে মাছ চাইছি না, তবে এখান থেকে মাছ ধরে যে পয়সা আয় করবি তার অর্ধেকটা আমাকে দিতে হবে। আর যদি তুই না করিস তবে তোকে যেন এই নদীতে আমি না দেখি, বুঝলি? এসব আপনি কি বলছেন জমিদার মশাই? এই দেখুন আমার জালটা কেমন ছেঁড়া। জাল দিয়ে আমি দুটো চুনোপুটি মাছ পাই, তা দিয়ে আমার রোজকের সংসার খরচ কোনো রকমে চলে যায়। দিন এনে দিন খায় অবস্থা আমার সংসারের। এখান থেকে অর্ধেকটা আপনাকে দেওয়া মানে না খেয়ে মরা। তাহলে আর কি, তোকে যেন এই নদীতে মাছ ধরতে আর না দেখি, তবে তুই কিন্তু তোর বাড়ি ঘর সব হারাবি, এই বলে দিলাম। এই মাছ ধরার কাজই আমার পরিবারের একমাত্র জীবিকা, কিন্তু জমিদার মশাইয়ের চাপের মুখে পড়ে নদীতে মাছ ধরা বন্ধ করে দিতে হলো। এখন আমি কি করে এতগুলো মানুষের সংসার চালাবো? কি করে চালাবো আমি? কাঁদিস না বাবা, বিধাতা যখন বিপদ দেন তখন বিধাতাই আবার সেই বিপদ থেকে রক্ষা হবার পথ দেখান। তুই বরং জেলের কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজের খোঁজ কর বাবা। হ্যাঁ বাবা, তুমি কেঁদো না। ও জমিদার মশাই তোমার থেকে নদী কেড়ে নিয়েছে, তো কি হয়েছে বাবা? একদিন তোমারও একটা জায়গা হবে যেখানে তুমি স্বাচ্ছন্দ্যে মাছ ধরবে, কিন্তু কেউ তোমায় কিচ্ছুটি বলতে পারবে না। আমার এই ছোট্ট মেয়েটার মুখের কথা যেন সত্যি হয় বিধাতা। এরপর একদিন মুন্নুর ছোট্ট মেয়ে বাড়ির পাশের একটি ডোবায় কিছু মাছের পোনা দেখতে পায়। এই ডোবাতে তো আগে কখনো মাছের পোনা দেখিনি। এটা তো ময়লা ফেলার ডোবা, তাহলে হঠাৎ এখানে মাছ কোথা থেকে এলো? ইস, আমাদের বাড়িতে যদি পুকুর থাকতো তাহলে পোনা মাছগুলোকে নিয়ে সেখানে ছেড়ে দিতাম, আর মাছগুলোকে সেখানেই বড় করতাম, আর তারপর সেগুলো বাবা ধরতে পারতো, আর আমার বাবার সব দুঃখ দূর হতো। তখনই অবিশ্বাস্যভাবে মাছের পোনা কথা বলতে শুরু করে, আর মিনা সেই কথা শুনতে পায়। তুমি একদম ঠিক বলেছ মেয়ে, তাই তুমি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও। এ কি মাছের পোনা, তুমি আবার আমার ভাষায় কথা বলছো? আমি যে তোমার দুঃখ দূর করতে তোমার নতুন বন্ধু হতে এসেছি।
তাই তো তোমার সাথে আমি কথা বলতে পারছি, আর তুমিও আমার কথা বুঝতে পারছো। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে আর আমার দুঃখ দূর করবে? তাহলে তুমি আমার বাবাকে আগে সুখী করো, আমার বাবা খুশি হলে আমরা খুশি হব। তাই তো বলছি, তুমি এখান থেকে তোমার বাড়ি নিয়ে যাও আমাকে। কিন্তু আমার বাড়িতে তো কোনো ডোবা বা পুকুর নেই, তাহলে তোমাকে নিয়ে আমি রাখবো কোথায়? সে ব্যবস্থাও হয়ে যাবে, আগে এখান থেকে তুমি আমাদের নিয়ে চলো। একই রে মিনা, তুই শুধু শুধু এই পোনা মাছগুলো কোথা থেকে এনেছিস? যা, এক্ষুনি এগুলো রেখে দিয়ায়। না মা, এগুলো আমি রেখে আসার জন্য তো আনিনি, এগুলো আমি বড় করব। এগুলো রাখার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হবে এবার। কি যে বলিস না তুই, এগুলো আবার তুই কোথায় রাখবি? বড় মাছ হলেও তবু কেটে রান্না করতে পারতাম, এই ছোট পোনা মাছগুলো দিয়ে তুই কি করবি? আহা বউ, তুমি এমন করে বলছো কেন? ওর শখ হয়েছে পোনা মাছগুলো পানিতে জিইয়ে রাখার, রাখুক না। আয় মা, আমি তোকে একটা বড় পাত্রে জল দিচ্ছি, সেখানে এগুলোকে ছেড়ে দিবি। না না, তুমি তোমার বাবাকে বলো যে বাড়ির উঠোনে পুকুর খনন করতে, আর সেই পুকুরেই আমাদের ছেড়ে দাও। তারপর দেখবে তোমার বাবার অভাব দূর হবে, আমাদের থেকে আরো অনেক মাছ হবে তোমাদের পুকুরে। এরপর মিনা তার বাবাকে বলল, বাবা, আমি ভাবছি আমাদের বাড়ির উঠোনে একটা পুকুর তৈরি করার কথা, আর এই পোনা মাছগুলো সেখানে ছেড়ে দেব। তুমি আমাদের বাড়ির উঠোনে একটা বড় পুকুর খনন করবে বাবা? মেয়েটা কি পাগল হলো নাকি আজ? না না মা, মেয়েটার কথা ভেবে দেখো একবার, মেয়েটা খারাপ কিছু বলেনি কিন্তু। আমার বাড়ির উঠানে তো বেশ অনেক জায়গা, এখানে যদি একটা পুকুর খনন করতে পারি আর সেখানে কিছু পোনা মাছ ছেড়ে দেই, তাহলে তো আমার নিজের বাড়ির উঠোনের বড় পুকুরে এই মাছ চাষ করতে পারবো। এতে আমরা নিজেদের মাছ চাষ করতে পারবো, আর তাতে কাউকে কোনো হিসাব দিতে হবে না। সত্যি তো, এটা তো দারুণ হতো যদি আমরা আমাদের বাড়ির উঠোনে পুকুর খুঁড়ে মাছ চাষ করি। তাহলে জমিদারদের চাপের বাইরে থাকবো, আর খুব সহজেই সংসারের অভাবও দূর করতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তোরা। আমরা বাড়ির উঠোনে একটা পুকুর খনন করব, আর এতে আমাদের খরচ কম হবে, আর মাছ চাষ করে আমাদের দুঃখও দূর হবে। সবার সম্মতিতে মুন্নু ও তার পরিবার উঠে পড়ে লেগে যায় পুকুর খনন কাজে। দীর্ঘ 1 মাস পর মুন্নু এবং তার পরিবারের পরিশ্রমের ফলে তাদের বাড়ির উঠোনে একটা বড় পুকুর তৈরি হয়। ততদিনে তারা সেই পোনা মাছগুলোকে একটা জল ভর্তি পাত্রে বাঁচিয়ে রাখে। এরপর পুকুরে তারা সেই মাছের পোনা ছেড়ে দেয়, যা মিনা বাড়িতে নিয়ে এসেছিল আর এতদিন বাঁচিয়ে রেখেছিল। আহারে, আজ কতদিন হয়ে গেল মুন্নু জেলে বাজারে আসে না, ওর মুখখানাও দেখি না কতদিন। ওই জমিদার মশাই ওকে ভুলভাল বলে ভয় দেখিয়ে ওকে নদীর থেকে মাছ ধরতে বাধা দিয়েছে। সেই থেকেই তো বেচারা মাছ ধরতে না পেরে ভীষণ অভাবে জীবনযাপন করছে। এতদিন মুন্নু অনেক দুঃখ কষ্ট করছে, কিন্তু ওর দুঃখের দিন ঘুষতে আর বেশি দেরি নাই গো। মুন্নু তার বাড়ির উঠানে এক বিশাল পুকুর খনন করছে, আর সেইখানে মাছের চাষ শুরু করতেছে। সেই মাছ বাড়তে শুরু করছে। এরপর দেখবা মুন্নুর আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। তাই নাকি? তাহলে তো মুন্নুর বড় পুকুর দেখতে যেতে হয় একবার, কি বলিস? ঠিক আছে, আজই চলো মুন্নুর বড় পুকুরটা দেখে আসা যায়। তোমার এই করুণ দুর্দশার দিনে তোমার পাশে থাকতে পারিনি বলে তুমি আমাদের উপর রাগ করো না মুন্নু ভাই। তোমার পাশে থাকতে পারি নাই, কিন্তু মন থেকে তোমার জন্য আশীর্বাদ করছি, যেন তোমার দুর্দশার দিন সুখের দিনে পরিণত হয়। আর আজ সত্যি এইটা দেখে ভালো লাগতাছে, তোমার নিজের একটা সম্পদ হইছে, তোমার বাড়ির উঠানে বড় মাছ চাষ করার একটা পুকুর হইছে। কি যে খুশি লাগতাছে আমার। তোমাদের আশীর্বাদে আমি আজ এখানে এসে দাঁড়িয়ে আছি ভাই। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আর এরপর থেকে তোমাদের সঙ্গে আমার রোজ দেখা হবে, কারণ আর কদিন পরেই আমার পুকুরের মাছগুলো বড় হয়ে গেলে আমি সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। এরপর দিন গড়াতে লাগলো, মাছগুলো বড় হতে থাকে। একদিন মুন্নু দেখলো পুকুরের মাছগুলো দ্বিগুণ হয়ে গেছে।
সে আনন্দিত হয়ে মাছগুলো বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা তার পুকুরের মাছ দেখে মাছগুলো আগ্রহী হয়ে কিনতে লাগলো। মুন্নু, তোমার পুকুরে মাছ বেশ সস্তায় বেচছ মনে হচ্ছে। তা এত সস্তায় বেচলে তোমার পেট চলবে কি করে? চলবে চলবে, আপনারা আমার পাশে থাকলে ঠিকঠাকই চলবে। দাও দাও, আমাকে কয়েক কিলো মাছ দাও, বেশি করে দাও। এভাবে মুন্নু প্রথমে খুব কম দামে বিক্রি করলেও ধীরে ধীরে তার মাছের চাহিদা বাড়তে থাকে। গ্রামবাসীরা মুন্নু জেলের পুকুরের মাছ খেতে বড্ড পছন্দ করত। বাজারে মাছ বিক্রি করার পর তার পরিবারের জীবনে নতুন আশার সঞ্চয় হয় এবং তারা নিজেরাও বড় মাছ খেতে পারত। কতদিন পর আমাদের স্বপ্ন পূরণ হলো। আজ আমরা কতদিন বাদে বড় মাছ দিয়ে ভাত খেতে পারছি। হ্যাঁ বউ, তোমার মুখে কথা দেখে আর খুশির ছোঁয়া দেখে আমারও নিজের মনে বড্ড শান্তি লাগছে। একদিন একটা বড় মাছ খাওয়ার জন্য কতই না দুঃখ করেছিলে, কিন্তু সেদিন আমি নিরুপায় ছিলাম। আজ আমার বাড়িতে পুকুর ভর্তি মাছ, ইচ্ছে করলে যত খুশি তত মাছ আমরা খেতে পারি, তাই না? হ্যাঁ বাবা, এখন আর কেউ আমাদের থেকে আমাদের নিজের পুকুর কেড়ে নিতে পারবে না। আর এই দেখো না বাবা, দিদা কেমন সুস্থ হয়ে গেছে। তোমার কিনে আনা ওষুধ আমি নিয়ম করে দিদাকে খাইয়েছি। আরে, তোর জন্য কি আর ওষুধ অনিয়ম করে খাবার উপায় আছে? সুস্থ তো আমাকে হতেই হতো, আর আমার ছেলে সংসারের এই সুখের দিন চেয়ে আমাকে দেখে যেতেই হতো। হ্যাঁ মা, তাই তো। আসলে পয়সার অভাবে নিজের মায়ের ঠিকঠাক চিকিৎসাও করতে পারিনি। এখন আর আমাদের কোনো কিছুর অভাব নেই, বিধাতা আমাদের মুখ তুলে চেয়েছেন। এভাবেই মুন্নুর দুঃখী পরিবার থেকে সব অভাব দূর হয়ে যায় এবং একদিন সুখী পরিবারে পরিণত হয়। মুন্নু, মুন্নু। আরে জমিদার মশাই যে, তা আমার বাড়িতে আপনি কি দরকারে বলুন তো? শুনলাম তুমি নাকি তোমার বাড়ির উঠানে এবার পুকুর খনন করে তাতে মাছ চাষ করেছো, তাই দেখতে এলাম আর কি। হ্যাঁ, তা আপনি দেখবেন কেন? শুধু আপনাকে এই পুকুরের মাছ খাওয়াতেও পারি আমি। বাহ বাহ, আমি তোমায় সেদিন নদী থেকে মাছ ধরতে বাধা দিলাম, তারপরেও তুমি তোমার পুকুরের মাছ ভেজে খেতে দিচ্ছ আমায়। আমি যে ভুল বুঝতে পেরেছি আমার, আর আমার করা ভুলের কারণে পুরো গ্রাম শুধু আমাকে ছি ছি করছে, তাই আমি আজ থেকে অনুমতি দিলাম তুমি চাইলে নদীতে মাছ ধরতে পারবে মুন্নু। না না জমিদার মশাই, আমার আর নদীতে মাছ ধরার প্রয়োজন পড়বে না। এখন তো আমার পুকুরের মাছ চাষ করেই সময় পার হয়ে যায়। তবু আপনার অনুমতি দেওয়ার জন্য খুশি হলাম। পরিশেষে জমিদার মশাইও মুন্নুর কাছ থেকে ক্ষমা চায়। এই ছিল বাড়ির উঠোনে বড় পুকুর গল্পের শেষ, যেখানে প্রমাণিত হলো যে ভালোবাসা, পরিশ্রম এবং একে অপরের সহায়তায় কেউ অন্ধকারে হারিয়ে যায় না, বরং তারা নিজেদের আলোর পথ খুঁজে নেয়। এই যে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছো, এটার কি খুব বেশি দরকার? পায়ের ওপর পা তুলে বসে থাকবো না কেন? এখন আবার কি কাজ? আমার কোনো কাজ বাজ নেই, তাই আমি পায়ের উপরে পা তুলে খুব আরামে আছি আর আরাম করছি। তুমি আরাম করছো ঠিক আছে, আমার কি আরাম করার ইচ্ছে নেই? এই যে আমি সারাদিন খেটে মরছি, তা কি তোমার চোখে পড়ছে না? তুমি বাড়ির বউ, তুমি তো কাজ বাজ করবেই, এখানে আমি কি করব? আমি তো আর তোমার কাজ করে দিতে পারবো না, নাকি? তুমি আমার কাজ করে দিতে না পারো সেটা ঠিক আছে, আমার কাজের লোক তো রাখতে পারো নাকি? কাজের লোক তো আমি কতদিন ধরেই খুঁজছি, কিন্তু একটাও তো পাচ্ছি না। এই গ্রামে একটা কাজের লোকও নেই। বাজে কথা বলো না তো, এত বড় একটা গ্রাম, এখানে একটাও কাজের লোক পাওয়া যাবে না? আরে সত্যি বলছি, সবাই দেখছো না কত বড় লোক হয়ে গেছে, পাকা বাড়ি তুলে ফেলেছে। তাহলে তুমি একটু সিধুদার বউকে বলে দেখতে পারো, আমার মনে হচ্ছে ওদেরকে বললে ওরা রাজি হয়ে যাবে। হ্যাঁ, সিধুর বউকে এখনো বলা হয়নি, দেখি বলে কি করে। তবে আমার তো মনে হয় না রাজি হবে। আরে হবে হবে, বেশি টাকার লোভ দেখালে অবশ্যই হবে।
আজকাল পাগলেও টাকা চিনে, বুঝলে? ঠিক আছে, আমি না হয় একবার বলে দেখব, তারপর তুমি বাকি কথা সিধু দাদার বউয়ের সাথে বলে নিও, কেমন? কিরে পূজা, আজ আসতে অত দেরি হলো যে? আর বলো না দিদি, সেই সকালে ঘুম থেকে উঠে সারাটা দিন কাজ করতে করতে আমার পড়ানটা একদম যায় যায়। আমিও তো একই সমস্যায় আছি রে, আর করতে পারছি না এসব। এত কিছু করতে কি আর ভাল লাগে বলো? সেই সকাল থেকে রাত অব্দি একটু ফুরসত মেলে না। তোকে আর কি বলবো, আমি তো একটু আগেও তোর দাদার সাথে এই নিয়ে ঝগড়া করে এলাম। আমাকে কোনো কাজের লোক এনে দিচ্ছে না। আমিও তো এই নিয়ে ঝগড়া করি, কিন্তু ওই একই কথা, কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বলো তো, এত বড় একটা গ্রাম, এখানে নাকি কাজের লোক পাওয়া যায় না? আমিও তো সেই কথাই বলছি, তোর দাদাকে শুনিয়ে দিয়েছি দু কথা, তারপর ওই সিধুদার বউয়ের কথা বললাম। কেন, সিধুদার বউ আবার কি করবে? বারে, বুঝতে পারছিস না? ওরা তো আমাদের গ্রামের একমাত্র নিম্নবিত্ত, ওদের তো অত টাকা পয়সা নেই। তাহলে টাকার জন্য ওরা কাজ করতে রাজি হবে তো? আমার মনে হয় তো হবে, কারণ বেশি টাকার লোক দেখালে সুরসুর করে কাজে চলে আসবে, দেখিস। ভালোই তো বলেছো, তাহলে আমিও একবার সিধু দাদার বউকে বলে দেখি। তা বেশ, বিকেলে তোর দাদার সাথে বাবলুকেও পাঠিয়ে দিস, তোর দাদা সিধুর সাথে কথা বলতে যাবে। সিধুর বউ যদি রাজি হয়ে যায়, তাহলে আমাদের কষ্টের দিন শেষ হবে দিদি। কিন্তু একজন কাজের লোক দিয়ে দুজন কিভাবে কাজ করাবো? ও নিয়ে তুমি চিন্তা করো না দিদি, একবার পাওয়া যাক না, বাকিটা পরে ভেবে দেখা যাবে। আর তাছাড়া তোমার আর আমার ঘর তো একই জায়গায়। বেশ বলেছিস, তাহলে বিকেলেই বাবলুকে পাঠিয়ে দিস, কেমন? ঠিক আছে, আমি আগে গিয়ে বাবলুর সাথে কথা বলি, তারপর পাঠিয়ে দেবো। তুমি আমাকে এই জীবনে কোনো শান্তি দিলে না গো। কি সব আবোল তাবোল বলছো? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আজকে আবার? মাথা খারাপ হবে কেন? আমি যা বলছি তা সত্যি কথাই তো বলছি। কিসের সত্য বলছো? কোন জিনিসটার অভাবে আমি তোমাকে রেখেছি বলো তো? রয়েছে তো রানীর হালে, কি বুঝবে? রানীর হালে না চাকরানির হালে সেটা বলো। কথাটা তেতে হলেও সত্যি, তুমি আমাকে কোনো শান্তি দিলে না। আচ্ছা, প্রতিটা দিন তোমার ঝগড়া না করলে দিন ভালো যায় না? এত সুখে থেকেও এত ঝগড়া কেন করো তুমি? করবো না তো কি করব? কত দিন ধরে তোমায় বলছি একটা কাজের লোক খুঁজে দাও, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। কে বলেছে নেইনি? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও একটা কাজের লোক পাইনি। শোনো, মন দিয়ে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, আর তুমি কিনা একটা কাজের লোক খুঁজে আনতে পারলে না। আমার কষ্ট তোমার চোখে পড়ছে না? কোথায় ভগবান আর কোথায় কাজের লোক? কিসের মধ্যে কি আনছো তুমি? আমি কিছু জানি না, এবার আমার কাজের লোক চাই চাই। তুমি যেভাবেই হোক আমাকে কাজের লোক এনে দাও। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি খোঁজ লাগাচ্ছি। খোঁজ লাগালে হবে না, আমার খোঁজে এমন একজন লোকই আছে। কাকে খুঁজে বের করেছো শুনি? কেন, সিধু দাদার বউকে। সৈতি দিদি বলেছে সিধু দাদার বউকে একটু পয়সা দিলেই কাজে আনতে পারবো। সিধু দাদার সাথে আমি এ নিয়ে কথা বলতে পারবো না। তোমার ইচ্ছা থাকলে তুমি গিয়ে বলো, যাও। এই জন্যই তো বলছি, আমাকে কোনো শান্তি তুমি দিলে না। তোমার একা যেতে হবে না। আমার একা যেতে হবে না মানে? তুমি কি আমার সাথে যাবে নাকি? আমি তোমার সাথে যাব কেন? সৈতি দিদি বলেছে আজ বিকেলেই নাকি দেবেন্দা সিধুদার সাথে কথা বলতে যাবে। ঠিক আছে, আমিও না হয় দেবেন দাদার সাথে কথা বলতে চলে যাব। ও দাদা, তুমি এখানে?
তোমাকে পেয়ে গেলাম, ভালোই হলো, বাড়িতে আর যেতে হলো না। কেন রে, তোরা দুজন মিলে আমাকে খুঁজছিস কেন? কোনো প্রয়োজন নাকি? আর বলো না দাদা, প্রয়োজনের থেকেও বেশি প্রয়োজন। কেন, কি হয়েছে? আর বলো না দাদা, আমরা তো আর বাড়িতে টিকতেই পারছি না আমাদের বউয়ের জ্বালায়। কেন, অশান্তি শুরু হয়েছে নাকি? তাহলে দেবাশিস বাবুর কাছে যা, উনি একটা বিচার করবেন। আমাদের যে অশান্তি শুরু হয়েছে তা তুমি ছাড়া কেউ মেটাতে পারবে না। আমি আবার কি করব? তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। আহা দাদা, আগে তো শোনো আমরা কি বলতে চাই। আচ্ছা বল শুনি, তোরা কি বলতে চাস? তুমি তো জানো দাদা, আমাদের টাকা পয়সার অভাব নেই, তবুও আমাদের সংসারে কোনো শান্তি নেই। আমি তোদের কথা ঠিক বুঝতে পারছি না রে, একটু বুঝিয়ে বলবি কি? অবশ্যই অবশ্যই, কিন্তু কিভাবে যে বলি। এত ভনিতা না করে বলে ফেল। আচ্ছা শোনো, আমার এবং বাবলুর বউ দুজনেরই একটা কাজের লোক প্রয়োজন। কাজের লোক প্রয়োজন? তাতে তোরা আমার কাছে কেন এসেছিস? দেখো দাদা, পয়সার তো প্রয়োজন সবার আছে, আমরা তোমার অবস্থাটাও জানি, তাই আমরা ভাবছিলাম বৌদি যদি আমাদের কাজগুলো করে দেয়। বৌদি কাজগুলো করে দেবে মানে? তোদের বৌদি কি কাজের লোক নাকি? কি সব বলছিস তোরা? তুমি বুঝতে পারছো না দাদা, দেখো তোমাদের সংসার এমনিতেই আর্থিক সংকট, তোমার পাশাপাশি বৌদি যদি কাজ করে। আমাদের সংসারে আর্থিক সংকট থাকলেও আমার বউ তোদের বাড়িতে গিয়ে কাজের লোকের কাজ করবে না। রাজি হয়ে যাও দাদা, এত গো ধরে বসে থাকলে চলবে না। সেটা আমি বুঝবো, আমি আমার বউকে তোদের বাড়িতে কাজে দিতে রাজি নই। তোরা এখন যা এখান থেকে, যা। দেখো, আমরা কিন্তু পয়সা দিতাম। নিকুচি করেছি তোদের পয়সার, তোরা যা এখান থেকে, সর এখান থেকে। কি হলো বুড়িমা, তুমি এই সন্ধ্যাবেলায় আমার বাড়িতে কি করছো? এসেছি আপনাদের কাছে নিজের যন্ত্রণা প্রকাশ করতে। বুড়ো হয়ে গেছি তো, তাই এই জীবনে যন্ত্রণার কমতি নেই। আহা, এত অভিমান করে কথা বলার কি আছে? বলো বলো, কি হয়েছে? কি আর বলবো বাবু, সারাদিন আমার বাড়িতে ঝগড়া আর অশান্তি লেগেই আছে। কিন্তু কার সাথে কার ঝগড়া? আমার ছেলে আর ছেলে বউয়ের সাথে, দুজনে সারাটা দিনই ঝগড়া করতে থাকে। আমার জানা মতে তোমার ছেলে ভালো টাকা রোজগার করে, তারপরেও তোমার বৌমার সাথে কেন ঝগড়া হয় বলো তো? তা আমি নিজেও জানি না দেবাশিস বাবু, আপনি নিজেই পরীক্ষা করে তারপর বিচার করুন। আচ্ছা, তা না হয় বুঝলাম, আমি এর একটা ব্যবস্থা করছি। ওদের শুধু ব্যবস্থা করলেই তো হবে না, ওদের পাশের ঘরেই থাকে দেবেন আর দেবেনের বউ, ওরা দুজনও সারাদিন ঝগড়া করে। আমি বুঝলাম না, দেবেন এবং বাবলুর রোজগার তো কম নয়, তারপরেও তারা বউদের সাথে সুখী কেন নয়? টাকা থাকলে তো আর সুখী হওয়া যায় না বাবু, গিয়ে দেখুন না সিধুকে, এত কম টাকা রোজগার করে, তাও সুখের কোনো অভাব নেই। এখন তুমি আমাকে তোমাদের পারিবারিক ঝামেলার কি করতে বলছো বলো তো? আমি বলছি কি, আমাদের এই পারিবারিক ঝামেলাটা মিটিয়ে দিন, যে কোনো উপায়ে মিটিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আমি একটা পরিকল্পনা খুঁজে বের করে তারপর দুই পরিবারকেই শায়েস্তা করছি। বাড়ি যাও তুমি। কি গো, তোমার মন মেজাজ কি খুব খারাপ নাকি আজকে? এত গম্ভীর দেখাচ্ছে কেন? আর বলো না, আজকে যে একটা ঘটনা ঘটে গেছে, তাতে কোনো রকমে মনটা ভালো রাখতে পারছি না আমি। আচ্ছা বলো না কি হয়েছে, দেখি আমি তোমার মন ভালো করতে পারি কিনা। আচ্ছা মিথিলা, তুমি কি আমার ঘরে খুব দুঃখে আছো? দুঃখে থাকবো কেন গো, হে আবার কেমন কথা, হুট করে এই কথা বলছো কেন?
আমার তো কোনোদিনও মনে হয়নি তুমি দুঃখে আছো, কিন্তু আজকে দেবেন এবং বাবলুর কথা শুনে মনে হলো তুমি সত্যিই দুঃখে আছো। কেন? দেবেন আর বাবলু তোমাকে আজ কি বলেছে? ওদের ঘরে নাকি কাজের লোকের প্রয়োজন, তাই আমার কাছে এসেছিল তোমাকে কাজের লোক বানাতে। কি বলছো কি এসব? আমাকে কাজের লোক হিসেবে নিতে চাইছে? এটা কেমন কথা? আমার তো সেটাই কথা। আমরা গরিব বলে কি আমরা কাজের লোক নাকি? তারপর তারপর তুমি কি বলেছো? আমি আবার কি বলবো, সোজাসুজি না করে দিয়েছি। আমরা খেটে খাওয়া মানুষ, কাজ করে খাই। অপমানের পয়সা আমাদের কোনো প্রয়োজন নেই। একদম ঠিক করেছো। ওরা ভেবেছিল আমাদের বেশি টাকা দিলেই হয়তো আমি তোমাকে কাজে পাঠিয়ে দেব। শোনো, একটা কথা বলি, আমাদের এই মাটির ঘরে আমরা অনেক সুখে আছি, ওদের পাকা ঘরেও সেই সুখ নেই। সেটা তো আমি জানি গিন্নি। তাহলে তুমি জানলেই হবে, এত মন খারাপ করলে চলবে? যে ভাবার সে ভাবুক না। কিন্তু এই যে আমার মনে হচ্ছে তুমি তো দুঃখে আছো। সেটা শুধু তোমার ইচ্ছে মনে হচ্ছে, এর বেশি কিছু নয়। তুমি দেখতে পাও না ওদের বাড়িতে কি ঝগড়াঝাটি চলে? হ্যাঁ, এত টাকা থাকার পরেও ওদের বাড়িতে ঝগড়াঝাটি কমেই না। তাহলে আমাদের ঘরে তো কোনো ঝগড়াঝাটি নেই, ওদের থেকে আমরা বেশ সুখেই আছি। এইসব নিয়ে তুমি ভেবো না তো, ঘুমিয়ে পড়ো। দেখলি পূজা, দেখলি? আমি তোকে বলেছিলাম না, এরা আমাদের কখনোই শান্তি চায় না। একদম ঠিক বলেছো দিদি, একটা সহজ কাজ দিলাম তাও এরা পারলো না। কি আর বলবো বল, এদের শুধু টাকা পয়সাই আছে, আর কোনো মুরদ নাই। কি সব বলছো তোমরা? তোমাদের কোন দিক থেকে আমরা অপূর্ণ রাখি বলো তো? বড় বড় কথা বলো না, বড় বড় কথা বললেই সব হয়ে যায় না। আমরা কি চেষ্টা করিনি? আমরা তো চেষ্টা করেছিলাম, সিধু দাদাই তো না করে দিল। সিধুদা না করে দিলেই কি তোমাদের ফিরে আসতে হবে? তোমরা টাকার লোভ দেখাতে পারলে না? ওদের মাটির বাড়ি, ওরা লোভে গলে যেত। টাকার লোভও আমরা দেখিয়েছি, কিন্তু সিধু দাদা লোভী নয়, সিধু দাদা রাজি হয়নি। রাজি না হলে যেখান থেকে পারো আমাদের জন্য কাজের লোক নিয়ে এসো। হ্যাঁ, না হলে রইল তোমাদের ঘর সংসার, আমরা দুজনই চললাম। আরে তোমরা কোথায় যাচ্ছ? আমরা কি বলেছি কাজের লোক তোমাদের এনে দেব না? আমরা অবশ্যই এনে দেব। আমরা তোমাদের সংসারে থাকবো যদি আমাদের কাজের লোক এনে দাও। সারাদিন কাজ করিয়ে সুখে রাখো বললেই হলো না, বুঝলে? আচ্ছা বৌদি, তোমরা দুজনে শান্ত হও, আমরা দেখছি কি করা যায়। যতই টাকা লাগুক আমরা কাজের লোক এনেই দেব। তুমি এত বড় বড় কথা বলো না, এতদিন তো আমি কম চেষ্টা করিনি, চেষ্টা করেও কি কিছু হয়েছে? আচ্ছা, আমরা একটা ব্যবস্থা করছি। চল বাবলু, আমার সাথে চল। এখন কোথায় যাব দাদা? এখন আমরা দেবাশিস বাবুর কাছে যাব। দেখি দেবাশিস বাবু আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা। ঠিক আছে ঠিক আছে, চল চল। এই যে দুজনে যাচ্ছ কোথায়? কাজের লোক নিয়ে তবেই ফিরবে, না হলে ফেরার কোনো দরকার নেই। ও দেবাশিস বাবু, বাড়ি আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। কে? বুড়ি এসেছো বুঝি? এসো এসো। না এসে আর উপায় আছে? আপনি তো আসতে বাধ্য করলেন। রেগে আছো কেন? আবার কি হয়েছে বুড়ি? আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছিলাম, আপনি তো সেই বিচারটা করলেন না, বরং এখন দিনরাত ঝগড়া শুনতে হচ্ছে। ওরা আবার ঝগড়া করেছে আজকে? ঝগড়া করছে মানে? এবার তো আর একজন নয়, সবাই মিলে ঝগড়া করছে। ওদের নিয়ে যে আমি কি করি একটা পরিকল্পনাও ভাবতে পারলাম না, এর মধ্যে আবার শুরু করে দিয়েছে। আপনার পরিকল্পনা ভাবতে ভাবতে আরো কয়েকবার ঝগড়া হয়ে যাবে, আপনি কিছু একটা করুন না। আরে করব তো করব, কিন্তু আমাকে তো একটু ভাবতে হবে, সময় দিতে হবে নাকি? আর কত সময় নেবেন?
এবার তো খুনোখুনি হয়ে যাবে। ওই দেবেন আর বাবলু আপনার কাছে এলো বলে। সে কি আমার কাছে আসবে কেন? আমাকে আবার মারতে আসবে নাকি? কি যে বলেন দেবাশিস বাবু, আপনাকে আবার মারতে আসবে কেন? আসবে আপনার কাছে সাহায্য চাইতে। কিসের সাহায্য আবার? আমি কি সাহায্য করতে পারি? দেখবে আপনি কোনো কাজের লোক দিতে পারেন কিনা, দেখুন দিতে পারেন কিনা। যেভাবেই হোক এই অশান্তি থামিয়ে দিন। ঠিক আছে, তুমি ওদেরকে আমার কাছে আসতে দাও, বাকিটা আমি দেখছি। বাবু, আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি, দয়া করে না করবেন না। আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো তোমরা, বলো। বাবু, যে করেই হোক আমাদের একটা কাজের লোকের ব্যবস্থা করে দিন না। আপনার তো অনেকগুলো কাজের লোক। তোমাকে কে বলেছে আমার কাছে অনেকগুলো কাজের লোক? আমি নিজের রান্না নিজে করে খাই, বুঝতে পেরেছ? এটা কি বলছেন আপনি বাবু? আপনি গ্রামের মোড়ল, তাও আপনার কাছে একটা কাজের লোক নেই? না, আমার কাছে কোনো কাজের লোক নেই, তবে আমি মনে করি নিজেদের কাজ নিজেরা করাই ভালো। কিন্তু এই কাজের লোক নিয়ে তো আমাদের সংসারে যত অশান্তি। তোমাদের বউয়েরা বুঝি কাজের লোক চাইছে, তাই না? হ্যাঁ, তারা তো কাজের লোক চাইছে। তারা কাজের লোক ছাড়া সংসারই করবে না। তোমরা তোমাদের বউকে বোঝাও, ভালোভাবে বোঝাও। বুঝিয়েছি বুঝিয়েছি বাবু, কিন্তু ওরা তো অবুঝ, বুঝতেও চায় না। শোনো, এই গ্রামে মনে হয় না কোনো কাজের লোক তোমরা পাবে। কেন বাবু? সিধুর বউ তো আছে, আমরা চাইছি ওর বউকে কাজের লোক বানাতে। তোমরা সিধুর বউকেই কেন চাইছো? কারণ এই গ্রামে ওদের মতো গরিব আর একজনও নেই, তাই কাজের লোক হিসেবে অন্য কাউকে আমরা পাবো না। শোনো দেবেন, কারো টাকা নেই বলে যে তাকে কাজের লোক বানাতে হবে, এটা কোনো কথা হতে পারে না। তোমরা তোমাদের বউকে বোঝাও। আমরা ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি কিছু একটা করুন না। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছো, তাহলে আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিচ্ছি। এখন তাহলে আপনি কি করবেন বাবু? সেটা না হয় কালকেই দেখতে পাবে। তোমাদের বউয়েরা অবুঝ, তাদেরকে বোঝাতে হবে। ওরা তো বলেছে আজকে যেন আমরা কাজের লোক না নিয়ে বাড়িতে না ফিরি। তোমরা আজকে যাও, বলবে কাজের লোকের ব্যবস্থা আগামীকাল হয়ে যাবে, তাহলেই হবে। ঠিক আছে দেবাশিস বাবু, তাহলে আমরা চলে যাচ্ছি এখন। আর শোনো, কালকে সকালে তোমরা তোমাদের বউকে নিয়ে সিধুর বাড়ির সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে, কেমন? দেখো তোমরা, তোমাদের এত টাকা থাকার পরেও তোমাদের সংসারে অশান্তি কমে না। বাবু, একটা কাজের লোক পেলেই হলো, আমাদের অশান্তি কমে যেত। সিধুর বউকে দেখো, না আছে টাকা, না আছে পয়সার লোভ, না আছে কাজের লোকের কোনো চিন্তা, নিজের কাজ নিজেই করছে। বাবু, ওদের তো টাকাই নেই, কাজের লোক রাখবে কোথা থেকে? হ্যাঁ, ঠিক বলেছ, ওদের টাকা নেই, কাজের লোক নেই, তবুও কিন্তু ওরা অনেক সুখী। হ্যাঁ, দেখো দুজনের মুখেই কত হাসি। এদের টাকা পয়সার কোনো চিন্তা নেই, কাঁচা বাড়িতে বেশ আছে। আসলে টাকা পয়সা কাজের লোক এগুলো হলো নিতান্তই একটা অজুহাত। ভালো থাকতে হলে মন থেকে ভালো থাকতে হবে। তাহলে এখন কি আমরা কাজের লোক পাবো না বাবু? তোমাদেরকে আমি কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে নিজের কাজ নিজে করলেও সুখী থাকা যায়। সিধু দাদার সুখ দেখে আমার হিংসে হচ্ছে, এরকম সুখ পাওয়ার বড্ড লোভ লাগছে আমার। লোভ লাগারই কথা, এরকম সুখ সবাই চায়। মোট কথা হলো মাটির বাড়িতে থেকেও সুখে থাকা যায়। আপনি যা বোঝাতে চাইছেন আমরা তা বুঝতে পেরেছি,
এতদিন আমরা টাকার নেশায় অন্ধ ছিলাম। তাহলে বলো, এখনো কি তোমাদের কাজের লোকের প্রয়োজন? না বাবু, এখন কাজের লোক কি, আমাদের টাকারও আর প্রয়োজন নেই। সিধু দাদার মতো ভালো থাকলেই হলো। আমরাও চাই সুখে শান্তিতে বাস করতে। প্রতিদিন এত ঝগড়াঝাটি আমাদের আর ভালো লাগছে না। আমরা বুঝতে পেরেছি, আমরা আর ঝগড়াঝাটি করব না। বেশ বেশ, তাহলে তোমাদের সাংসারিক অশান্তি তো মিটে গেল। এখন দয়া করে সিধুকে জ্বালাতন করো না, কেমন? একদম নয় বাবু, আমরা কথা দিচ্ছি, এখন থেকে আমরাও আর কোনো সাংসারিক অশান্তিতে জড়াবো না। হ্যাঁ, শেষ কথা হলো মাটির ঘরে থেকেও অনেক সুখে থাকা যায়, যেটা আমরা আগে বুঝিনি।